27 নম্বর সাম বইয়ের, ঠিক আছে? এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে, ঠিক আছে তো? কোশ্চেনটা খুব ভালো দিয়েছে, একদম একদম আইডিয়াল অঙ্ক। এই অঙ্কটা আমি বললাম না, কিছু আগের বছর পরীক্ষায় অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল পরীক্ষায়, তো এখানে আমি অঙ্ক চুজ করেছি, দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, তো এরকম অঙ্ক আমি প্র্যাকটিস করে দিচ্ছি অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। 27 নম্বর অঙ্কটা কি বলেছে? টেস্টের জন্য ফোকাস করেছি অঙ্কটা, হ্যাঁ, টেস্ট পরীক্ষার জন্য ফোকাস করেছি পার্টিকুলার এই অঙ্কটা, ঠিক আছে তো? ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট, ঠিক আছে তো, অফ বিজয়া লিমিটেড অ্যাজ এট 31 মার্চ 2019 অ্যান্ড 31 মার্চ 2018, একদম পুরো আইডিয়াল অঙ্ক। দেখ, আমি প্রথমে 19 দিয়েছে, পরে 18 দিয়েছি, এরকমই থাকে। সিবিএসসি বোর্ডের অঙ্ক তুলেছি। তো দেখ, ব্যালেন্স শিটটা দেখেছিস তো, ফরম্যাটটা দেখে ফোকাস কর। এমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক অঙ্ক দেয়, ফরম্যাটটা কেমন ভাবে দেয়, মানে নতুন ফরম্যাটের অঙ্ক দেয়, ঠিক করে সাজায় না। অ্যাকচুয়ালি কোম্পানির যে ব্যালেন্স শিট করা হয় না, অঙ্ক করার আগে ফোকাস কর, অঙ্ক যে বলছে এগুলো মন দিয়ে শোন। কোম্পানি ফরম্যাটের যে ব্যালেন্স শিট হয় না, এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট, এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট। এর আগে যতগুলো অঙ্ক করেছে কোম্পানি ফরম্যাটের ব্যালেন্স শিট ছিল, কিন্তু এরকমের প্রপারলি সাজায়নি, এটা প্রপার সাজানো, এটা প্রপার সাজিয়েছে। দেখ কেমন দিয়েছে, দেখ প্রথমে সাজানোটা দেখ কেমন দিয়েছে। তুই তো ব্যালেন্স শিট করেছিস সিবিএসসি, দেখ একদম এইভাবেই করতে হবে ব্যালেন্স শিট। কি লেখা আছে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, দেখেছিস? তার আন্ডারে কি লেখা আছে দেখ? শেয়ার হোল্ডার ফান্ড। দেখ ভালো করে শোন, আমি তোকে পরে দিচ্ছি। আমার যে তোদের যে পরীক্ষা এমসিকিউ আছে না, এগুলো ভালো করে শুনে রাখ। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর মধ্যে দেখ কটা পার্ট আছে, দেখ বেসিক্যালি কটা পার্ট আছে এখানে। এই অঙ্কে দুটো পার্ট আছে, একটা শেয়ার হোল্ডার ফান্ড আছে আর একটা কারেন্ট লাইবিলিটি। বেসিক্যালি তিনটে পার্ট হয়। কটা পার্ট হয়? তিনটে। একটা হয় শেয়ার হোল্ডার ফান্ড, একটা হয় নন কারেন্ট লাইবিলিটি, আর একটা হয় কারেন্ট। এই অঙ্কে নন কারেন্ট লাইবিলিটি নেই বলে দেয়নি, ঠিক আছে? তাহলে কি কি দিয়েছে বল? শেয়ার হোল্ডার ফান্ড, নন কারেন্ট লাইবিলিটি হয়, আর কারেন্ট লাইবিলিটি। এবার দেখ শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে কি কি লেখা আছে দেখেছিস তো? শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এন্ড সারপ্লাস। কি লেখা আছে? শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এন্ড সারপ্লাস। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে কি আছে? শুধু লোন আছে, লোন লোন ডিবেঞ্চার। এই অঙ্কে নেই, তাই লিখেনি। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে কি থাকে জানিস তো? ওই তোর ক্রেডিটার্স, বিলস পেবেল, এইগুলো থাকে। বলে স্যার টেট পেবেল দিয়েছে। আরে ভাই, টেট পেবেল মানে তো টেট পেবেল কাকে বলে? আগে দিন তো বললি। ক্রেডিটার্স আর বিলস পেবেল কে বলা হয়? টেট পেবেল, ঠিক আছে তো? তাই লিখে টেট পেবেল হয়ে গেল টোটাল। এবার অ্যাসেট সাইডে কি আছে? অ্যাসেট, অ্যাসেট দু রকমের হয়, একটা নন কারেন্ট অ্যাসেটস আর একটা কারেন্ট অ্যাসেটস। দেখ, নন কারেন্ট অ্যাসেটস ক রকমের হয় জানিস? দু রকমের হয়। নন কারেন্ট অ্যাসেট দু রকমের হয়, একটা ট্যানজিবল। নন কারেন্ট অ্যাসেট দু রকমের হয় বললাম না? একটা হচ্ছে তোর মানে এর মধ্যে থাকে ট্যানজিবল থাকবে, মানে অ্যাকচুয়ালি নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে সবার প্রথমেই আছে পিপি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। এর মধ্যে থাকবে কি? ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। মানে ওরা শুধু ফিক্সড অ্যাসেট বলেছে, মানে এটা ট্যানজিবল, ঠিক আছে, ইনট্যানজিবল নয়। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে দেখ? স্টক আছে, ডেটার্স আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। আর একটা নতুন একটা পয়েন্ট এসছে, আদার কারেন্ট অ্যাসেটস বলে, শেয়ার ইস্যু এক্সপেন্সেস। কি লেখা আছে? শেয়ার ইস্যু, মানে শেয়ার থেকে ইস্যু করা হয়েছে না, শেয়ার ইস্যু করা হয়েছে, ভালো করে শুনি। শেয়ার ইস্যু বুঝতে পারছিস তো? আরে তোর তো ইস্যু অফ শেয়ার চ্যাপ্টার করেছি। শেয়ার ইস্যু করতে গেলে খরচা হয়, তো শেয়ার ইস্যু করতে গিয়ে খরচা হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে শেয়ার ইস্যু এক্সপেন্সেস, ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখ এখানে দেখ কোশ্চেনের দিকে নোট নাম্বার 1 দেখি, এখানে ছিল দেখি অঙ্কের উপরে নোট নাম্বার 1 লেখা ছিল, দেখিস তো? এই 1 নাম্বার নোট দিয়েছিল, নিচে নিশ্চয়ই 1 বলে দেবে। নোট নাম্বার 1 কি লিখে দেখ? বলছে রিজার্ভ এন্ড সারপ্লাস, বলছে জেনারেল রিজার্ভ শুরুতে কি ছিল, শেষে কি ছিল বলেছে, আর এসপিএল বলে দিয়েছে। ওরা তোকে দুটো অ্যাডজাস্টমেন্ট বলছে, বলছে আমি তোমাকে ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্ট দিলাম, আর আমি তোমাকে ডিভিডেন্ডের অ্যাডজাস্টমেন্ট দিলাম, ব্যাস এই দুটো অ্যাডজাস্টমেন্ট। কোথায় এসেছিল অঙ্কটা? সিবিএসসি বোর্ডে এসেছিল, দিল্লি। মডিফাইড, মডিফাইড মানে কোশ্চেন কি হয়তো এই কোশ্চেনটা সিবিএসসি বোর্ডে আসেনি, ডিজিট গুলো চেঞ্জ করে দিয়েছিল, কিছু কিছু ডিজিট চেঞ্জ করেছিল, এটা মডিফাইড, এই জন্য মডিফাইড লিখেছে, ঠিক আছে? মডিফাইড বা অ্যাডাপ্টেড বলা যায়, ঠিক আছে? তো অঙ্কটা করছে, দাগ কাটবো, রুপিসের 3টে ঘর করবো, ঠিক আছে? রুপিসের 3টে ঘর করবো। আচ্ছা, উপরে লেখালেখি করতে হয় তো ঠিক করে লিখবো কি? ইন দা বুকস অফ, লেখ করতে গেলে। হ্যাঁ করবি, 3টে করবি। ইন দা বুকস অফ লিখবি, ইন দা বুকস অফ, কোনো কম্পালসারি কিছু নয়, আমি বললাম ইন দা বুকস অফ, ঠিক আছে? কি লিখলাম? ইন দা বুকস অফ। বল বল, ইন দা বুকস অফ কি ছিল? বিজয়া লিমিটেড, লেখ ইন দা বুকস অফ বিজয়া লিমিটেড, বিজয়া লিমিটেড। তারপর লিখতে হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বল দেখি সুপর্ণা, আমি আগের দিন বারবার করে বলেছিলাম একটা এমসিকিউ আজকে ধরবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্ট স্টেটমেন্টের উল্লেখ আছে? AS3। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্যাকেটে লিখবি AS3। সরি, তাহলে কি বললাম? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্ট উল্লেখ আছে? 3 নম্বর। জানিস তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এখন বর্তমানে আবার এসছে কি বলতো? IAS। কি বললাম শুনছিস তো? এখন বর্তমানে এসছে IAS। স্যার IAS এর ফুল ফর্ম ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 উল্লেখ আছে, কিন্তু ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত নম্বর উল্লেখ আছে জানিস? 7 নম্বর।
ঠিক আছে, যাই হোক তোদের লেভেলে দেবে না, তো আমি বলে দিলাম ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত নম্বর উল্লেখ আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7-এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উল্লেখ আছে, ঠিক আছে তো, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-এ ক্যাশ ফ্লো উল্লেখ আছে, এই দুটোই বলে দিলাম। বাই চান্স আর টেস্ট পেপারে দেওয়ার কোনো কোশ্চেন করতে গিয়ে দেখলি ও কি কোশ্চেন লিখে দিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড উল্লেখ আছে, ঠিক আছে তো। তাহলে যদি বলে কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড উল্লেখ আছে, অপশন দিল AS3 দিল, আবার IAS7 দিল, কোনটা লিখবি, কারেক্ট আনসার কোনটা লিখবি, IAS7। কি লেখাতে যাবে না, কারণ বলে দিল ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে না, তো মাথায় রাখবেন, এটা কেটে দিচ্ছি না, আশা করছি দেবেন এরকম পয়েন্ট, বাট আমি বলে দিলাম তবু। তারপর কি লিখতাম বল, ফর দ্য ইয়ার এন্ড, লেখ ফর দ্য ইয়ার এন্ড, লেখ কোনটা লিখবি, ক্লোজিং ডেটটা লিখবি, ক্লোজিং ডেট কত ছিল বল, 31/3/19, এইভাবে আগে অঙ্ক করার আগে এইভাবে সাজিয়ে নিতে হবে। রুপিসের 3টে ঘর করছি, প্রথমে লিখবো পার্টিকুলার্স, রুপিস, 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 এক পাতা দাগ কাটবি, হ্যাঁ পুরো এক পাতা লাগবে অঙ্ক করতে। দেখ অঙ্কটা কত বড়, এর থেকে ফোকাস করবি, ঠিক আছে তো, তুই ব্যাপারটা শিখে রাখবি, হ্যাঁ অঙ্কটা কতটা বড় এইসব থেকে ফোকাস একদম করবি। তো অঙ্ক করার সময় আমি কি শিখেছি, প্রথমে সবার প্রথম নামগুলো লিখে নেবো, এ দিয়ে নিবো, এ দিয়ে কি লিখবো বল, লেখ ক্যাশ ফ্লো, মনে আছে তো, ক্যাশ ফ্লো ফর্ম, ক্যাশ ফ্লো ফর্ম, অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, লিখলাম তো ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস। সবার প্রথম কি লিখতাম মনে আছে, বলতে পারবি, কি লিখতাম, পিবিটি, পিবিটি। আচ্ছা স্যার পরীক্ষা শুধু পিবিটি লিখে আসলে দেবো, হবে, নাম্বার দেবেন, তো কি লিখতে হবে, প্রফিট বিফোর ট্যাক্স লিখতে হয়, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট, খালি তো লিখবো প্রফিট বিফোর ট্যাক্স, ব্যাকেটে কি লিখবো, নোট লিখবো, নোট, কেন, কোথা থেকে পেলাম আমি এখন টাকাটা লিখবো, কোথা থেকে পেলাম টাকাটা, নোট, ওয়ার্কিং স্টক, লেখ ওয়ার্কিং স্টক, প্রথম পাতায় অঙ্ক, নেক্সট পেজে ওয়ার্কিং যা, নেক্সট পেজে ওয়ার্কিংস এর নাম লেখ, ওয়ার্কিংস এর নাম লেখ প্রফিট বিফোর ট্যাক্স, লেখ ওয়ার্কিংস এর নাম লেখ প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে তো ধর মোটামুটি করছি প্রফিট বিফোর ট্যাক্স, লেখ প্রফিট বিফোর ট্যাক্স। দেখ পরীক্ষায় যেভাবে করবে পুরো লিখে লিখে, আমি কিচ্ছু কিন্তু এখানে কোনো তাড়াহুড়া করবো না যে ইচ্ছা হলো শর্ট ফর্ম করবো না, পরীক্ষায় যেভাবে করবি সেভাবে করছি, প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে হয়ে গেল। প্রথমে কি লিখবো জানিস, প্রথমে লিখবো জানিস কি, দেখ কি লিখছি, দেখ নেট প্রফিট, কি লিখবো নেট প্রফিট, কি লিখবো নেট প্রফিট, এখান থেকে তো আরম্ভ করতে হয় কি না, নেট প্রফিট অ্যাজ পার, কি লিখবো নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, লিখবো কি নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এখানে রুপিস লিখলাম, রুপিসের ঘর তো না। এবার দেখি কোশ্চেনের দিকে তাকাবো, আমরা প্রত্যেকে কোশ্চেনের দিকে তাকাবো, প্রফিট অ্যান্ড লস, খোঁজ প্রফিট অ্যান্ড লস কোথায় স্যার, নোট নাম্বারে আছে, দেখ এই দেখ শুরুতে ছিল কত 10,000, শেষে কত হলো 15,000, তোর কি মনে হচ্ছে কত টাকা প্রফিট বেড়েছে না কমেছে, কত টাকা, 5,000 টাকা, তাহলে ওখানে লিখবি 5,000, ঠিক আছে, স্টেটমেন্ট অফ নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ নেট লস 5,000 টাকা। পরীক্ষার হলে কারণ ওরা তো বসে আছে না নাম্বার কাটার জন্য, তাহলে কেন নাম্বার কাটতে দেবো, 15 থেকে 10,000 টাকা বাদ দাও, 5,000 নাকি কি করে 5,000 টাকা, ঠিক আছে 15 থেকে 10 বাদ দিয়ে 5,000 টাকা দেখে, ঠিক আছে হয়ে গেল। এটা তো ম্যাক্স হার্ড অঙ্ক তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, ব্যাস এই অঙ্কটা করা থাকলে মনে হয় না আর কিছু করার দরকার আছে, এই অঙ্কটা বারবার করে প্র্যাকটিস করবি, আর আমি যে 5-6টা অঙ্ক আগের দিন বললাম ওই 6টা অঙ্ক বারবার করে প্র্যাকটিস করবে, তার দরকার নেই বেশি করার দরকার। কি লিখলাম, নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস 5,000 টাকা লিখে দিলাম। তারপরে তোদের মনে আছে আমি কি শিখেছি, পিপিটি করতে গেলে 3টে আইটেম করতে হয়, একটা ট্রান্সফার টু রিজার্ভ হয়, একটা হয় প্রপোজ ডিভিডেন্ড যদিও এখন উঠে গেছে, আর একটা কি হয় প্রভিশন ফর ট্যাক্স, এর বাইরে কিছু আসেনি। তাহলে দেখ প্রথমে কি লিখবো, ট্রান্সফার টু রিজার্ভ অঙ্কে আছে, তোরা জানিস নিশ্চয়ই ট্রান্সফার টু রিজার্ভ অঙ্কে আছে, লেখ ট্রান্সফার টু রিজার্ভ, এরকম পুরো কথা লিখবো, পুরো কথা ট্রান্সফার টু রিজার্ভ, দেখ এই দেখ রিজার্ভ কত ছিল স্যার, রিজার্ভ ছিল 15,000 ছিল, 27,500 হলো, তাহলে রিজার্ভ কত বাড়ছে, 12,000 বাড়ছে, লিখে দে ট্রান্সফার টু রিজার্ভ লেখ 12,500, 12,500 তার এখন শেষ হয়নি, তাহলে কত বললাম 27,500 থেকে 15,000 টাকা বাড়তে হয়ে গেল। আর কি বলেছিলাম, ট্যাক্স, অঙ্কে কি ট্যাক্স আছে না স্যার, স্যার ট্যাক্স নেই, ট্যাক্স কিন্তু নেই, পরীক্ষা থাকতেই পারে ট্যাক্স, এখানে নেই থাকতেই পারে, কিন্তু ডিভিডেন্ড আছে, দেখ অ্যাডজাস্টমেন্ট একটা ডিভিডেন্ডের কথা বলতে দেখেছিস, ডিভিডেন্ড কি বলছে, বলছে ইন্টেরিয়াম ডিভিডেন্ড, আচ্ছা বলছি স্যার ইন্টেরিয়াম ডিভিডেন্ড আবার কি,
আরে ডিভিডেন্ড, ইন্টিরিয়াম ডিভিডেন্ড মানে জানিস তো কি? বছরের মাঝখানে যে ডিভিডেন্ড দেওয়া হয় তাকে বলে ইন্টিরিয়াম, বছরের মাঝখানে ইন্টিরিয়াম ডিভিডেন্ড কত টাকা দিয়েছে? ধর ইন্টিরিয়াম ডিভিডেন্ড 7,000 টাকা, ঠিক আছে? ডিভিডেন্ড কাদের পে করে? শেয়ার হোল্ডারদের বলে দিয়েছে ডিভিডেন্ড পেড। ডিভিডেন্ড পে করেছে কত বল? 7,000 টাকা। দেখ প্রপোজ ডিভিডেন্ডের গল্প তো জানতি, এটা প্রপোজ ডিভিডেন্ড পায়নি, শুধু ডিভিডেন্ড 7,000 টাকা বলেছে। তাহলে আমি কি শিখেছিলাম? ডিভিডেন্ডটা অ্যাকচুয়ালি বল না, ডিভিডেন্ড কাদের পে করতে হবে? তাহলে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পে করা উচিত। তাহলে এই ডিভিডেন্ড 7,000 টাকা কোথায় যাওয়া উচিত? ফাইন্যান্সে গিয়ে লিস্ট করা উচিত। কিন্তু কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট ও ডিভিডেন্ড ও কি করেছিল? যখন পিএল করেছিল, পিএল এর ডিভিডেন্ড নিয়ে নিয়েছিল। তাহলে এখন কি করতে? অ্যাড ব্যাক করতে হবে। মোট কথা একই ব্যাপার। পিপিটি করার সময় ডিভিডেন্ড 7,000 টাকা না, পিপিটি করার সময় ডিভিডেন্ড 7,000 টাকা। বুঝতে পারলি গল্পটা? পিপিটি করার সময় ডিভিডেন্ড 7,000 টাকা। এখানে লিখবো কি? যোগ দিয়ে লেখ ইন্টেরিয়াম ডিভিডেন্ড। ইন্টেরিয়াম ডিভিডেন্ড 7,000 টাকা। টোটাল 12 আর 5 17, 17 7 24,500, টোটাল হলো 24,500। তোর পিবিটি বেরিয়ে গেল 24,500। মোটামুটি মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো পিবিটি? তার মানে শুধু কিন্তু এই পিবিটি করার সময় শুধুমাত্র প্রপোজ ডিভিডেন্ড সাধারণ কথা নেই, ইন্টিরিয়াম ডিভিডেন্টও থাকতে পারে, যে কোনো ডিভিডেন্ট আসতে পারে, ঠিক আছে? 24,500, তাহলে উপরে চলে যায়। পিবিটি লেখ 24,500, 2 নম্বর ঘরে লেখ, 2 নম্বর ঘরে লিখে দে 24,500, ঠিক আছে? 24,500 লিখে দিলাম, ঠিক আছে? এর সাথে কি যোগ করতাম মনে আছে তো? বল দেখি, যোগ দিয়ে কি লিখতাম? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, যোগ দিয়ে লিখলাম নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স। শুনছিস তো? দেখ মন দিয়ে শুনবো কিন্তু, হ্যাঁ? যোগ দিয়ে লিখবো নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস। আরম্ভ করবো। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট একটু পড়ছি জাস্ট। কি বলছে 1 নম্বর অ্যাডজাস্টমেন্টটা? পড় না। আরে বইয়ের দিকে তাকা, 1 নম্বর কি বলেছে? কি বলছে 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট? ডেপ্রিসিয়েশন কার উপর ডেপ্রিসিয়েশন দিচ্ছি? আগের দিন একটা অঙ্ক করেছিলাম, ইয়ারেই তো এসেছিল আগের দিন, মানে 2024 সালে যখন এসেছিল ওখানে ডেপ্রিসিয়েশন ছিল অ্যাডজাস্টমেন্ট, তাই না? আমি কি বলেছিলাম? যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, যার যার অ্যাডজাস্টমেন্ট থাকে তারই লেজার খুলতে হয়। লেজার কার খুলতে বলেছিলাম? যার অ্যাডজাস্টমেন্ট তার লেজার। আবার বলছি, লেজার কার খুলতে হয় বলেছিলাম? যার অ্যাডজাস্টমেন্ট তার লেজার। এখন বলি স্যার ইন্টিরিয়াম ডিভিডেন্ট অ্যাডজাস্টমেন্ট ছিল, লেজার খুলবেন না? না রে, দরকার নেই। ইন্টিরিয়াম ডিভিডেন্ট লেজার খোলার দরকার হয় না। ইন্টিরিয়াম ডিভিডেন্ট লেজার খোলার দরকার নেই, ঠিক আছে তো? আমি আবার বলছি, কার লেজার খোলার দরকার নেই? ইন্টিরিয়াম ডিভিডেন্ট লেজার খোলার দরকার নেই। তুই কয়েকটা অঙ্ক করলে বুঝিয়ে যাবে। যাই হোক, যদি ডেপ্রিসিয়েশনে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, লেজার খুলতেই, ঠিক আছে? তাহলে কিসের লেজার খুলবো? ডেপ্রিসিয়েশনের? না না না, ফিক্স অ্যাসেট। কার লেজার খুলবো? ফিক্স অ্যাসেট। খোল, টি ফর্মে খোল, টি ফর্মে খোল ফিক্স অ্যাসেটের লেজার। টি ফর্মে খোল, এটা ওয়ার্কিংস এ, এটাও কিন্তু ওয়ার্কিংস। ওয়ার্কিংস এর নাম কি লিখবো? ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। ওয়ার্কিংস এর নাম কি লিখবো বল? ফিক্সড অ্যাসেটস। ওয়ার্কিংস এর নাম কি লিখবো বল? ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট, ঠিক আছে? ডেবিট ক্রেডিট লেখ, ডেবিট ক্রেডিট লেখ, ডেবিট ক্রেডিট লেখ। আচ্ছা এ বল, ফিক্সড অ্যাসেট কি? অ্যাসেট। অ্যাসেট তো বাড়ে ডেবিট দিকে, আর অ্যাসেট কমে কোন দিকে? ক্রেডিট দিকে। হয়ে গেল, লিখে দিলাম ফিক্সড অ্যাসেট। এবার দেখ আচ্ছা কেউ বলতে পারবি অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ডেবিট দিকে। কোন দিক? ক্রেডিট দিকে, তাই তো? হ্যাঁ, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিকে বললে? ডেবিট, ডেবিট দিকে। অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে বসে। লেখ টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। অ্যাসেট ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। তাহলে লিখো টু ব্যালেন্স বিডি। তাহলে দেখি, দেখি কোশ্চেন পড়ে দেখা। অ্যাসেট খোঁজ, ফিক্স অ্যাসেট খোঁজ। এই দেখ, ফিক্স অ্যাসেট কত ছিল? ওপেনিং ব্যালেন্স একদম ভুলভাল বলছিস কেন? ভুল বলছিস কেন? ওপেনিং ব্যালেন্স হলো 46,700। ওপেনিং ব্যালেন্স হলো 46,700। ওপেনিং ব্যালেন্স হলো 46,700। লেখ টু ব্যালেন্স বিডি 46,700। আর ক্লোজিং ব্যালেন্স কত ছিল? পর ক্লোজিং ব্যালেন্স অপোজিট সাইডে বসে। বাই ব্যালেন্স সিটি কত ছিল? 83,000। ঠিক আছে, সুন্দর, ইজিলি হয়ে গেল। কোনো ডাউট আছে এখানে? ডাউট আছে? আগের দিন তো করেছিলাম, এটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তোকে ডেপ্রিসিয়েশন বলেছে কত টাকা, অ্যাডজাস্টমেন্ট পর ডেপ্রিসিয়েশন কত টাকা বলেছে। এমনি তো নর্মাল তোরা করেছিস, তুই তো এই বছরও করলি, অ্যাডমিশন রিটায়ারমেন্ট করলি না? বা তোর আগের বছর ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, ডেপ্রিসিয়েশন থাকলে তুই কি করতি? অ্যাসেট থেকে মাইনাস করতি। তাহলে বল না, ফিক্স অ্যাসেট ডেপ্রিসিয়েশন হলে ফিক্স অ্যাসেট থেকে মাইনাস করতি। দেখ না, এটা ফিক্স অ্যাসেট, তার মাইনাস কোন দিক? ডেবিট দিকে মাইনাস লেখা আছে নাকি ক্রেডিট দিকে মাইনাস? ক্রেডিট। তার ডেপ্রিসিয়েশন কোন দিক বসে? ক্রেডিট। তাহলে লেখ বাই ডেপ্রিসিয়েশন। লেখ বাই ডেপ্রিসিয়েশন কত টাকা? 14,700। হয়ে গেল, ক্লিয়ার? যোগ করে দে, ব্যালেন্স কর। 83 আর 14,700 করলে কত? 97,700। মাইনাস কর, দেখ কত বেরোচ্ছে। কত শুনছিস তো? কে সবাই বেরিয়ে 51,000 টাকা। আগের দিন তো শিখিয়েছিলাম। আমি বলেছিলাম ফিক্স অ্যাসেট তো, ফিক্স অ্যাসেট কোন দিক কম? ডেবিটে কম না ক্রেডিটে কম?
ডেবিট দিকে কম বেরোচ্ছে, তার মানে কি ডেবিট দিকে যখন, ভালো করে শুনছিস তো মন দিয়ে, কারণ আমি আবার আবার মনে করাচ্ছি আগের দিন বলেছিলাম, আবার মনে করাচ্ছি। এই যে অ্যাসেট দিকে, এই যে ডেবিট দিকে কম বেরিয়েছে, আমি বলেছিলাম অ্যাসেট দিকে কম বেরোচ্ছে, মানে তুই এখানে তো 51 লিখলি, তার মানে কি অ্যাসেট কখন বাড়তে পারে? কিনলে, অ্যাসেট কিনলেই বাড়তে, ঠিক আছে। আর অ্যাসেট কখন কমতে পারে? বেশি। তাহলে এই ডেবিট দিকে কম বেরিয়েছে মানে কি করেছি? কি কিনেছি? অ্যাসেট কিনেছে। তাহলে কি লিখবো? টু ব্যাক। কি লিখবো? টু ব্যাক। কি লিখলাম? টু ব্যাক। কোনো ডাউট নেই, আশা করি বুঝেছিস, বুঝতে পেরেছিস এটা, বুঝতে পেরেছিস এটা। এবার দেখ আমরা পোস্টিং করবো, এটা পোস্টিং করবো, দেখ কি পোস্টিং করবো, মন দিয়ে শুনবি। এই দেখ, এইটার পোস্টিং করবো, এইটা এই দেখ আমি বক্স করলাম, এটার পোস্টিং করবো। আর এই ডেপ্রিসিয়েশন, এটাও বক্স করবো, এই দুটোরই পোস্টিং। তোরা তো জানিস, বোঝাতে হবে ডেপ্রিসিয়েশনটা কি। দেখ আমি এখানে অ্যারো দিয়ে লিখি, ডেপ্রিসিয়েশনটা কি স্যার? ডেপ্রিসিয়েশন তো নন ক্যাশ, হ্যাঁ কি না? তাহলে বুঝি ডেপ্রিসিয়েশন কত দিলে নন ক্যাশ। আর এই ব্যাংক মানে কি স্যার? আপনি অ্যাসেট কিনেছেন 51 টাকা দিয়ে, অ্যাসেট কিনতে মানে কি আইসিএফ। আইসিএফ বুঝি, হোয়াট ইজ আইসিএফ? ইনভেস্টিং ক্যাশ ফ্লো। সুন্দর করে দেখিয়ে দিলাম এখানে, দেখে সুন্দর করে দেখিয়ে দিলাম, কিন্তু কোনো ভোলার জায়গা নেই, এখানে কোনো ভোলার জায়গাই নেই। ডেপ্রিসিয়েশনটা কি বললাম? নন ক্যাশ। আর এখানে তোর ফিক্স অ্যাসেট কিনেছিস, মানে কি স্যার? টাকা চলে যাচ্ছে, মানে ক্যাশ ফ্লোতে আসবে। কোন কোন অ্যাক্টিভিটিস? ইনভেস্টমেন্ট। ব্যাস, এই দুটোই পোস্টিং হবে ক্যাশ ফ্লোতে। তাহলে চল পোস্টিং করি, বুঝতে পারলি ব্যাপারটা? না ভালো তো, খারাপ কিছু করেনি, ভালোই করেছি, পরে মনে থাকবে কিন্তু। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখ, প্রথমে লিখ ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস, লিখ নন ক্যাশে, লিখ ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস, লিখ ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস। কত টাকা বল? কত টাকা বলেছে বল? 14,700 বলতে হবে না? ডেপ্রিসিয়েশন ফিক্সড কত বলছে? 14,700, তাই তো? ডেপ্রিসিয়েশন ফিক্সড 14,700, ঠিক আছে তো? তো মোটামুটি ধর কতটা জায়গা লাগবে ধর, ধরে নিচ্ছি। আশা করছি এখানটা দিয়ে আরম্ভ করবো। বি, জায়গা ছেড়ে লিখলাম বি, ঠিক আছে তো? বি দিয়ে কি লিখবো বল? বল কি লিখবো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, লিখ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখলাম। এইমাত্র তো ওয়ার্কিংস করলাম, ফিক্স অ্যাসেট কিনলাম। কত টাকার ফিক্স অ্যাসেট কিনলাম? কত টাকার ফিক্স অ্যাসেট কিনলাম বল? কোশ্চেন থেকে বল, ফিক্স অ্যাসেট কিনলাম কত টাকার? 51,000 টাকা। তাহলে ফিক্স অ্যাসেট মানে কি? উদাহরণ মনে কর, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং, মোটর কার, এইগুলো ফিক্স অ্যাসেট, এগুলো কিনেছি, এটা কিনেছি। তাহলে এগুলো কিনলে টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে, তাই এখানে মাইনাস করো, মাইনাস দিয়ে লিখো কি? পারচেস অফ ফিক্স অ্যাসেট। -50, সেকেন্ড ঘরে লিখলাম -51,000। আমি দেখবো আর কিছু আইটেম আছে কিনা, পরে দেখবো, এই জন্য আমি সেকেন্ড ঘরে লিখে রাখলাম, ঠিক আছে? সেকেন্ড ঘরে লিখে রাখলাম, আমি জানিও না আর আইটেম আছে কিনা। তোদের তো খুব একটা বেশি আইটেম থাকবে না, এই বারো বেশি আইটেম থাকবে না, একটা একটা করে আইটেম থাকবে, ঠিক আছে? তাহলে দেখ কি কি পোস্টিং হলো, মোটামুটি বুঝতে পারলি। দেখ অ্যাডজাস্টমেন্ট তোর মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল, তাই না? দেখ, তুই দেখ ভালো করে দেখ। হ্যাঁ, আর একটা আইটেম আছে, দেখ এই যে একটা আইটেম, দেখ নতুন একটা আইটেম পেয়েছিস না, শেয়ার ইস্যু এক্সপেন্সেস। মানে কি? শেয়ার ইস্যু করার জন্য খরচা হয়েছে, বল বছরের শুরুতে খরচা কত ছিল? দেখ কোশ্চেনের দিকে তাকা না, আরে কোশ্চেন দিকে তো তাকা। 1,000 টাকা ছিল, 1,000 টাকা ছিল, 1,000 টাকা। তুই শেয়ার ক্যাপিটাল বলিনি আমি, আরে শেয়ার ইস্যু এক্সপেন্সেস। শেয়ার শেয়ার ইস্যু করার জন্য খরচা করতে হয়, এটাকে বলে শেয়ার ইস্যু এক্সপেন্সেস। বছরের শুরুতে ছিল 1,000 টাকা, বছর শেষে কিছুই নেই। তার মানে কি? শেয়ার ইস্যু এক্সপেন্স কি ধরনের খরচা? মানে কিছু, এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। কি বললাম? ফিকটিসিয়াস অ্যাসেট, নাম শুনেছিস কোনদিন? ফিকটিসিয়াস অ্যাসেট, এটাকে বলা হয় অলীক সম্পত্তি। ফিকটিসিয়াস অ্যাসেটকে বলা হয় অলীক সম্পত্তি। আর একটু ভালো কথা বলি, ঝুটা সম্পত্তি, ঝুটা অ্যাসেট, ফলস অ্যাসেট। ফলস অ্যাসেট, এটাকে বলে ফলস অ্যাসেট। যেমন আগের দিন একটা করেছিলি প্রিলিমিনারি এক্সপেন্সেস, ওটাও তো ফিকটিসিয়াস অ্যাসেটস। আর শেয়ার ইস্যু এক্সপেন্সেস, এটাও ফিকটিসিয়াস অ্যাসেটস। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স যা ট্রিটমেন্ট করেছিলি, এর ট্রিটমেন্ট সেম হবে। শেয়ার ইস্যু করার জন্য খরচা হয়েছিল, শেয়ার ইস্যু করার সময় যে টাকা খরচা করা হয়, এটাকে বলে ফিকটিসিয়াস অ্যাসেট। এটা প্রতি বছর কোম্পানি তার প্রফিট থেকে আস্তে আস্তে কমাতে, প্রতি বছর প্রফিট থেকে কমাতে। তাহলে বুঝতেই পারছিস কোম্পানি এই টাকাটা প্রফিট থেকে কমিয়েছে, এটা কি ধরনের খরচা? ফিকটিসিয়াস অ্যাসেটস, এটা একদম ফিকটিসিয়াস অ্যাসেট। মানে এটা হচ্ছে একদম নন ক্যাশ এক্সপেন্সেস। কি বললাম? নন ক্যাশ আর নন অপারেটিং।
কি বললাম, নন ক্যাশ আর নন অপারেটিং। এখানে লিখে রাখ, তুই না নতুন নতুন পয়েন্ট, তো তোর যদি কোনো জায়গায় নোট করার ইচ্ছা থাকে না, তুই লিখে রাখতে হবে। আগের দিন লিখেছিলাম না নোট এক জায়গায়, যেখানে লিখেছিলাম বলেছিলাম কোনগুলো নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে থাকে। কি কি বলেছিলাম বল, নন ক্যাশ আর নন অপারেটিং বলতে কি, নন ক্যাশ আর নন অপারেটিং কি কি আইটেম বলেছিলাম বল, ডেপ্রিসিয়েশন বলেছিলাম, গুডউইল অ্যামোর্টাইজেশন বলেছিলাম, গুডউইল কেন যে কোনো কিছু অ্যামোর্টাইজেশন দুটো বলেছিলাম, কোন রকমের কোনো অ্যাসেট বেচে লস হতে পারে, তারপরে ইন্টারেস্ট অন লোন হতে পারে, চারটে বলেছিলাম। আর কি বলেছিলাম, প্রিলিমিনারি এক্সপেন্সেস, মানে আমি প্রিলিমিনারি বলেছিলাম যদি কোনো রকমের কোনো ফিকটিসিয়াস অ্যাসেট রাইট অফ হয়, মানে কোনো রকমের কোনো ফিকটিসিয়াস অ্যাসেটের ভ্যালু যদি কমে, তাহলে আগের দিন প্রিলিমিনারি এক্সপেন্সের ভ্যালু কমেছিল, তাই নেব। এখানে শেয়ার ইস্যু এক্সপেন্স ভ্যালু কমেছিল, মানে এগুলো জাস্ট এক জায়গায় তুই নোট করে রাখিস, তাহলে খুব সুবিধা হবে। তাহলে তো খুব বেশি পয়েন্ট পড়তে আমাদের পরীক্ষায় গেলেই দেখা গেল এরকম একটা আনকমন পয়েন্ট চলে আসলো, বুঝতে পারছি ব্যাপারটা, এগুলো জেনে রাখতে হবে। এগুলো এক জায়গায় নোট করে রাখবি, ঠিক আছে তো? বা অঙ্কের শেষে আমি নোট করে লিখে দিচ্ছি নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি কি আসে। না আমি বলছি লিখে নে, লিখে নন ক্যাশ আর নন লিখলি, সব কটা নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে লেখ, নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স লেখ, নন ক্যাশ আমি বলছি লেখ, নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কি কি আসে লেখ, নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি কি আসে আমি লিখে দিচ্ছি, নন ক্যাশ আর নন অপারেটিং এখানে লিখছি, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আইটেম আসে। কি বললাম লেখ, 1 নম্বর লেখ ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, আমি এখন যা যা অঙ্ক করি তার উপর বেস করে যা যা পয়েন্ট পেয়েছি সেগুলোই বলেছি। 2 নম্বর অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন অফ ইনটেনজিবল অ্যাসেটস, লেখ অ্যামোর্টাইজেশন অফ ইনটেনজিবল অ্যাসেটস। জেনারেলি ইনটেনজিবল অ্যাসেট কি কি হয়, মানে কোন কোন ইনটেনজিবল অ্যাসেটের উপর অ্যামোর্টাইজেশন হতে পারে, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক। আমরা কোন অ্যামোর্টাইজেশন কার উপর পেয়েছি, যতগুলো অঙ্ক বললাম সবসময় গুডউইলের উপরই পাবি, আমরা গ্র্যাজুয়েশন গুডউইলের উপরই পাই, বাকি কারোর উপর পাই না। আমি বলে দিলাম এতগুলো নাম থাকতে পারে, তুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গুডউইল, অ্যামোর্টাইজেশন গুডউইলের উপরই পাচ্ছি, ঠিক আছে তো? তো 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর, 3 নম্বর কি লিখবো, লস, ভালো করে শোন, লস অন সেল অফ কোন রকমের যদি লস হয়, বেচে যদি লস হয়, কি বেচে লস হলে, সেটা তোর ফিক্স আছে, যে কোনো রকমের ফিক্স অ্যাসেট বেচে লস হতে পারে বা ইনভেস্টমেন্ট বেচে লস হতে পারে, ফিক্স অ্যাসেট বা ইনভেস্টমেন্ট, ফিক্স অ্যাসেট বা ইনভেস্টমেন্ট বেচে যদি লস হয় সেটাও এর মধ্যে নন ক্যাশ আর নন অপারেটিং। আর কি স্যার, আর 4 নম্বর ইন্টারেস্ট অন লোন, 4 নম্বর কি বললাম, যে কোনো রকম লোনের উপর, ঠিক আছে 4 নম্বর, ঠিক আছে 4টে পয়েন্ট বললাম। 5 নম্বর রাইট অফ, লিখছি ভালো করে শুনুন, রাইট অফ ফিকটিসিয়াস অ্যাসেটস, কি লিখলাম, রাইট অফ ফিকটিসিয়াস অ্যাসেটস, ফিকটিসিয়াস বানাম জানিস তো, FICTITIOUS, রাইট অফ ফিকটিসিয়াস অ্যাসেট, কোন রকমের কোনো ফিকটিসিয়াস অ্যাসেট যদি রাইট অফ হয় সেটাও কিন্তু এর মধ্যে নন ক্যাশ, যেটা এই অঙ্কে ছিল। যেমন আমরা এখনো পর্যন্ত দুটো ফিকটিসিয়াস অ্যাসেটই পেয়েছি, দুটো পেয়েছি আমরা এখনো পর্যন্ত দুটো ফিকটিসিয়াস অ্যাসেটই পেয়েছি, আগের দিন একটা পেয়েছি, আজকে একটা পেয়েছি। আগের দিন কি পেয়েছিলাম বল, প্রিলিমিনারি এক্সপেন্সেস, এটা কিন্তু তুই পরীক্ষার দিন সকালবেলায় যখন ক্যাশ ফ্লো অঙ্ক করবি একবার চোখ বুলিয়ে যাবি, একবার দেখে যাবি, তাহলে তোর কোনো সমস্যা হবে না। প্রিলিম এক্সপেন্স, আর আজকে কি বললাম বল, শেয়ার ইস্যু এক্সপেন্সেস, শেয়ার ইস্যু এখানে ফাঁকা রাখবি, আমরা যখন এরপরে আরো অঙ্ক করবো যদি কোনো নতুন পয়েন্ট পাই এখানে দিয়ে দিবি, ঠিক আছে? কি বললাম, শেয়ার ইস্যু এক্সপেন্সেস। আরো যে পয়েন্ট এক্সট্রা পয়েন্ট থাকে সেইগুলো তুই বেসিক্যালি CBSE বা ISC বলে থাকে, ঠিক আছে? ঠিক আছে, পয়েন্টগুলো বুঝতে পারলি তো, মনে থাকবে তো? লিখে দিলাম এটা, এইগুলো নোটটা অঙ্ক যখনই করবি না, তো যখন অঙ্ক করবি বাড়িতে ফোকাস করবি, ঠিক আছে তো? আচ্ছা, বোঝা গেল? তাহলে এখানে কি লিখবো বল, শেয়ার ইস্যু এক্সপেন্সেস লেখ, নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে লেখ শেয়ার ইস্যু এক্সপেন্সেস। কত টাকা বলেছে বল শেয়ার ইস্যু এক্সপেন্সেস, কত বলেছে বল, শুরুতে ছিল 1000, শুরুতে কত ছিল, শুরুতে কত ছিল 1000, শেষে কত হলো 0, তাহলে কত হলো, পুরো 1000 টাকা কমে গেল, তাহলে এটা লিখবো 1000 টাকা, লেখ 1000 টাকা লেখ, টোটাল কর, টোটাল কর 24,500
24,500 যোগ 14,700 যোগ 1000 করে কত হচ্ছে? কত? 40,200। যেটা বেরোলো তাকে কি বলা হয়? কোনো তো এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। লিখে দে। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। লেখ এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। লেখ এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। ঠিক আছে? এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। লিখেছিস তো? কত হলো? 40,200। লিখেছিস অপারেটিং প্রফিট? ক্লিয়ার হয়েছে? এবার দেখ আমি কি করব? আমি কোশ্চেনের দিকে দেখাচ্ছি। দেখ হয়েছে সবার? সবার হয়েছে? এত অব্দি হলো? অপারেটিং প্রফিট হলো? যোগ করে লেখ। লেখ অপারেটিং প্রফিট। লেখ 40,200। লেখ অপারেটিং প্রফিট 40,200। লিখি অপারেটিং প্রফিট 40,200। দেখি সিবিএসসি বলে এরকম অঙ্ক দেয়, এরকম অঙ্ক দেয়। ঠিক আছে? অপারেটিং প্রফিট 40,200। এবার দেখ শোন, মন দিয়ে শোন, মন দিয়ে শুনবি তো? এরপরে কি করতাম? অপারেটিং প্রফিটের পর কি করতাম? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি চেঞ্জ করতাম, তাই তো? তাহলে দেখ তোরা খোঁজ। এখানে দেখ কারেন্ট লায়াবিলিটি দেখ, শুধু সোজা দিই, একদম সোজা দিই। কারেন্ট লায়াবিলিটি ছিল কত বল? 8,700 ছিল, 11,000 টাকা হলো। তাহলে কারেন্ট লায়াবিলিটি বেড়েছে না কমেছে? বেড়েছে। কারেন্ট লায়াবিলিটি বাড়লে কি করতে হয়? প্লাস প্লাস করো। তাহলে চল অঙ্কে লেখ, কি লিখবি? ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি লিখবি। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি যোগ দিয়ে লেখ। প্লাস মাইনাস গুলো আর একটা কনভার্টেশন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি তো প্লাসটা পেয়ে গেছি, তাই জন্য প্লাসটা লিখছি। আমি প্লাস পেয়ে গেছি এখন। যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি ছিল বল? ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি আইটেম কি ছিল? নাম কি বললাম? ট্রেড পেবেল। ট্রেড পেবেলে লিখবি, ক্রেডিটার্স লিখবি না কিন্তু এক্ষেত্রে। যেটা বলে সেটাই লিখবি, ট্রেড পেবেল। কত বলেছে বল ট্রেড পেবেল? খোঁজ। স্যার ট্রেড পেবেল 8,700 ছিল, 11,000 টাকা হলো। তাহলে কত হচ্ছে? 2,300। 2,300 কি করে হলো? কি করে হলো 2,300? 11,000 মাইনাস 8,700 দেখাতে হবে কিন্তু। 2,300 সেকেন্ড করে লেখ। 2,300। ঠিক আছে, লিখে দিলাম। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি? পরেরটা বলি। হ্যাঁ, সেকেন্ড করে লেখ, অসুবিধা নেই। হ্যাঁ, বল। তাহলে ভাগ করে কি করতে? দরকার নেই, এখানে আইটেম নেই বেশি। শোন না, আচ্ছা লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই। এবার দেখ শোন, কারেন্ট অ্যাসেট। এবার কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি শেষ, কারেন্ট অ্যাসেটে চলে আয়। স্টক। স্টক 11 ছিল, 13 হলো, মানে স্টক বাড়ছে। স্টক বেড়েছে মানে মাইনাস। স্টক মাইনাস। আমি আগে করে নিই। ডেটার্স 18 ছিল, 19,500 হয়েছে। 1,500 বাড়ছে, মাইনাস। স্যার কিছু নেই, দুটো আইটেমই মাইনাস হয়ে গেছে। লেস, লেখ লেস। লেস কি হবে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। লেস দিয়ে লেখ। লেস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। একটা একটা করে আইটেম বলবো। কি বলবো? ইনভেন্টরি লিখবি, স্টক লিখবি না। হ্যাঁ, ইনভেন্টরি লিখিস, ইনভেন্টরি লিখিস, ইনভেন্টরি। ইনভেন্টরি না, ব্যাকেট লেখার দরকার নেই। ইনভেন্টরি কত ছিল বল? 11 ছিল, 13 হলো, 2,000 টাকা। তাহলে লিখবো 13,000 মাইনাস 11,000। দেখেছিস কিভাবে করতে হয় পরীক্ষা হলে? এবার লিখে লিখে দেখাতে হবে। 2,000 টাকা প্রথম করে লিখলাম। তারপর কি ছিল বল? ট্রেড রিসিভেবল। $19,500 মাইনাস 18,000 কত হচ্ছে? 1,500। তাহলে 2,000 1,500 যোগ করে কত হলো? 3,500। হ্যাঁ কি না? সেকেন্ড ঘরে লেখ মাইনাস 3,500। ঠিক আছে? তাই তো 2,000 1,500 করে 3,500 হয়। তাহলে কর, ক্যালকুলেটর নেই। 40,200 ক্যালকুলেটর নেই। 40,200 যোগ 2,300 মাইনাস 3,500 কত হচ্ছে? 41,400। এটা হচ্ছে প্রথম ঘরটা হয়ে গেল। হয়ে গেল। তাহলে এটা কি বেরোলো বল? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, বল কি যোগ বিয়োগ গুলো হয়েছে? 46,000 কত হচ্ছে? কত হচ্ছে? 39 হচ্ছে। এই ক্যালকুলেটর দেখছি। দেখে দিস। 40,200 যোগ 2,300 মাইনাস 3,500 39,000 টাকা। যোগ বিয়োগ 9,000 হ্যাঁ 39,000। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়, ভুল হতেই পারে। 39,000 হলো তো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং এর একটা আইটেম ছিল দেখলাম।
তাহলে কি হলো, -51 তো, এটা লাস্টের ঘরে বসিয়ে দিই। স্যার এটা দুবার এরকম লিখতে তো? হ্যাঁ লেখা যায়, কেটে দিলেও তুই কেটে বাইরে বানাতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে তো, লাস্ট সি, লাস্ট করবো সি, তাহলে শেষ হয়ে গেল সি। সি দিয়ে কি লিখবো বল? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, বলি সবই তো মোটামুটি হয়ে গেল, একটু রাইট মেরে দিই, হ্যাঁ, যে যেগুলো আইটেম গুলো হয়ে গেল। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হয়ে গেছে, ট্রেড পেবেল হয়ে গেছে, ফিক্স অ্যাসেট হয়ে গেছে, স্টক হয়ে গেছে, ট্রেড রিসিভেবল, আদার কারেন্ট সবই হয়ে গেছে, শুধু একটা আইটেম বাকি, শেয়ার ক্যাপিটাল। দেখ শেয়ার ক্যাপিটাল ছিল কত, ছিল 45, হলো 65, তাহলে কত টাকা শেয়ার ইস্যু করা হয়? 20,000 টাকা। লাইক ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। লেখ ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। লেখ সেকেন্ড ঘরে, লেখ সেকেন্ড বা ফার্স্ট যে কোনো একটা ঘরে লিখলে। ঠিক আছে, হয়েছে কমপ্লিট? কোন সমস্যা আছে? মনে পড়ে একটা ইন্টিরিয়াম ডিভিডেন্ড, একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, ডিভিডেন্ড পে হচ্ছে 7,000 টাকা। অ্যাকচুয়ালি ডিভিডেন্ড কাদের পে করে? শেয়ার হোল্ডারদের। ডিভিডেন্ড তো ফাইন্যান্সে আসা উচিত, কিন্তু আমরা অ্যাড করে দিয়েছিলাম। মানে ডিভিডেন্ড কখনোই পিএল এ আসা উচিত নয়, তাই জন্য আমরা প্রথমে অ্যাড করেছিলাম, আসা উচিত নয় বলে অ্যাড করেছি। ঠিক আছে, কিন্তু ডিভিডেন্ড কোথায় নেওয়া উচিত? ডিভিডেন্ড কোথায় নেওয়া উচিত? ফাইন্যান্সে। তাহলে এখানে মাইনাস কর ডিভিডেন্ড পে, ইন্টিরিয়াম ডিভিডেন্ড পে লিখবি, ইন্টিরিয়াম ডিভিডেন্ড পে। 20 থেকে 7 বাদ দিলে কত হলো? 13,000 টাকা। দেখি প্লাস মাইনাস করে দেখি কি দাঁড়াচ্ছে। আর কিছু দেখতে হবে না। রিজার্ভ সারপ্লাস কি দেখি? রিজার্ভ সারপ্লাস, রিজার্ভ সারপ্লাস 25,000, 42,000 500 ছিল, ওটাই তো নিচে বলেছে, ওটাই তো করে ফেললাম। আচ্ছা যোগ বিয়োগ করে কত? যেটা 1,000 টাকা বলছে, দেখতো 1,000 টাকা বেরোচ্ছে, দেখ 1,000 টাকা বেরোচ্ছে, মিলে গেছে অ্যান্সার। যেটা বেরোলো তাকে বলে নেট চেঞ্জ ইন, লেখ নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ, কি লিখবো? ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ দিয়ে লিখবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কত লিখবো? ওপেনিং কত ছিল বল? 2,000। এখানে লিখবো ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। হয়ে গেল, শেষ, কমপ্লিট করে দিলাম করে।